হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল সিএমস ক্লাসরুম। আফ্রিকা কবিতার প্রতিটি মানে তুমিও ধরে ধরে আলোচনা করতে পারবে যদি পুরো আলোচনাটা একবার শুনে যাও। পুরো কবিতার যে লাইন থেকে প্রশ্ন আসবে সেই লাইন পুরো ধোয়া ধোয়া করে দিয়ে আসতে পারবে। আফ্রিকা কবিতাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন আরেকজন কবির অনুরোধে। তিনি হচ্ছেন অমিয় চক্রবর্তী। মানে কোন টপিকে তিনি রচনা করতে চেয়েছিলেন এটা? অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেছিলেন যে আফ্রিকার যে প্রচণ্ড বিভীষিকাময় কাহিনী ঘটে গেল, আফ্রিকায় যেই বিধ্বস্ত কাহিনী ঘটে গেল, সাম্রাজ্যবাদীরা যখন লুট করে নিয়ে গেল, সেই পরিপ্রেক্ষিতে আপনি একটা কবিতা রচনা করুন। তখন রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটা রচনা করে। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের মূল কাব্যগ্রন্থ পত্রপুটে স্থান পায়। পত্রপুটের 16 সংখ্যক কবিতা ছিল এটা। 1937 খ্রিস্টাব্দে কবিতাটি প্রকাশিত হয়। এই কবিতাটি পরবর্তীতে সঞ্চয়িতা গ্রন্থে আফ্রিকার শিরোনামে প্রকাশ পায়, তাই কবিতাটির এমন নামকরণ হয়েছে। তো অমিয় চক্রবর্তী কোন পরিপ্রেক্ষিতে কবিকে অনুরোধ করলো, এখানে এটা বলে রাখা দরকার যে 1935 খ্রিস্টাব্দে ইতালির ফ্যাসিস্ট শাসক ছিল, ইতিহাসে আছে যে মুসোলিনি। সেই মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়া অঞ্চল, মানে বর্তমান যার নাম ইথিওপিয়া, সেই ইথিওপিয়ার উপর আক্রমণ করেন, দমন পীড়ন নীতি চালায়। ইউরোপীয় রাজ্য শক্তির উগ্র সমাজবাদে জগৎ জীবন যখন বিপন্ন, তখন আফ্রিকার উপর এই অত্যাচার চালায় মুসোলিনি এবং তার দলবল। তাই এই অত্যাচারের পরিপ্রেক্ষিতে, এই লাঞ্ছনার পরিপ্রেক্ষিতে কবি আফ্রিকা কবিতাটি রচনা করেন। তাই কবিতার সমস্ত জায়গায় এই অসভ্য বর্বর সাম্রাজ্যবাদী শক্তির দমন পীড়নের আলোচনা আছে এবং শেষে আমরা কবিতার আশাবাদও দেখতে পাবো। যুগান্তরের কবি আসবে, যুগ পরিবর্তনের যে কবি আসবে, মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন, যে সেটাই তার সভ্যতার শেষ পুণ্যবাণী হবে। এত অত্যাচারের মধ্যেও আফ্রিকা যেন সবাইকে ক্ষমা করে দেন, সেই পুণ্যবাণী আমরা কবিতার শেষে দেখতে পাবো। চলো দেরি না করে তাহলে কবিতাটার আলোচনা শুরু করা যাক। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, সেই বিহ্বল প্রাচীন যুগে সৃষ্টিকর্তা ঈশ্বর যখন নিজের প্রতি বিরক্তিকর ছিলেন, সেই সময়ে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তপুরে। সেই প্রাচীন যুগে সৃষ্টিকর্তা যখন পৃথিবীর সৃষ্টি করছে, নিজের প্রতি যেন একটু বিরক্তি প্রকাশ করছে। একবার সে ভাঙছে, একবার সে গড়ছে। অর্থাৎ নতুন যে সৃষ্টি, তিনি বারবার সেই নতুন সৃষ্টিকে ধ্বংস করেছিলেন। কারণ তিনি একবার তার সৃষ্টিকে ধ্বংস করছেন, একবার সৃষ্টি করছেন। তো এই সময় তার জন্য একটা অধৈর্য, তার জন্য একটা বিরক্তি প্রকাশ পাচ্ছিল। তাই ঘন ঘন তিনি মাথা নাড়ছিলেন সেই অধৈর্যে। সেই সময়ে এই অধৈর্যের ভিতরে বা অধৈর্যের সেই ফাঁদে পড়ে গেছে আফ্রিকা। কিভাবে দেখো, কারণ তিনি যখন পৃথিবী সৃষ্টি করছেন, পৃথিবীর গঠনটা কীরকম হবে যখন নির্ণয় করছেন, তখন তার সেই অধৈর্যের, তার সেই বিরক্তির মাঝখানে পড়ে গেছে আফ্রিকা। অর্থাৎ রুদ্র সমুদ্রের বাহু, মানে ক্রুদ্ধ চেহারাযুক্ত সমুদ্রের থেকে, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী কথার মানে পূর্ব দিকের যে পৃথিবী, তার বুকের থেকে আফ্রিকাকে তিনি ছিনিয়ে নিয়ে গেছেন। আর ছিনিয়ে নিয়ে বনস্পতির নিবিড় পাহাড়ায় বেঁধেছেন। কীরকম মানে, এখানে বনস্পতি হচ্ছে বট, অশ্বত্থ জাতীয় গাছ, যাদের ফল হয় কিন্তু ফুল হয় না, কিন্তু বনের যে পতি হিসাবে গণ্য পায়, সেই তার পাহারায় আফ্রিকাকে এনে বাঁধলেন। মানে কোথা থেকে? প্রাচী ধরিত্রী থেকে। মানে আফ্রিকাকে ওই ধরিত্রী থেকে ছিনিয়ে নিয়ে আসার পরে
তিনি একটা জঙ্গলময় জায়গায় এসে আফ্রিকাকে ছেড়ে দিল। মানে আফ্রিকার ওই জায়গাটায় আফ্রিকার পরিপূর্ণতা পেল কোথায় এসে? বনস্পতির নিবিড় পাহারায়। কৃপণ আলোর অন্তপুরে, এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে প্রশ্ন হয়। কৃপণ আলোর অন্তপুর, অন্তপুর অন্তর্মহল, কৃপণ কথার মানে হচ্ছে কিপ্টে হয়। অর্থাৎ কেন কিপ্টে বলছে, আলোকে কেন কিপ্টে বলতে যাবে? এর কারণ হলো, আলোকে কিপ্টে বলার কারণ হলো যে আফ্রিকায় অরণ্যময়, চারিদিকে এত রকমভাবে গাছপালা ভর্তি, সূর্যের আলো সেখানে প্রবেশ করে না, আলো সেখানে ঢুকতে পারে না, তাই আলো যেন সেখানে কৃপণ। আফ্রিকাকে সেই রকম পরিস্থিতিতে ঈশ্বর গঠন করলেন। যেহেতু আফ্রিকা স্রষ্টার বিরক্তির মধ্যে পড়ে, স্রষ্টার যেন সে কোপে পড়ে সমস্ত প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে অরণ্য সংকুল, চারিদিকে অরণ্যময় এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আফ্রিকার পরিস্থিতি, যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। এখানে তুমি মানে আফ্রিকার কথা বলা হয়েছে। নিভৃত মানে নির্জন, অবকাশে অবসরে আফ্রিকা বসে বসে সেই অরণ্য সংকুল পরিবেশের মধ্যে যেন সংগ্রহ করছিল দুর্গম, যেন সেই যাকে অতিক্রম করা যায় না তার রহস্য। চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। কি চিনেছিল? কোথায় জল, কোথায় স্থল, আকাশের দুর্বোধ, যা বোঝা যায় না, এরকম কোনো এক সংকেতকে বসে বসে আফ্রিকা চিনছিল। প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু, মানে এই যে চারিদিকের প্রকৃতি, তার যেন অতীত জাদুটা মন্ত্র জাগাচ্ছিল, যেন তার হৃদয়ে মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, অর্থাৎ জ্ঞানকে অতিক্রম করে চেতনা অতীত, সেই মনে, সেই হৃদয়ে যেন সে মন্ত্র জাগাচ্ছিল বারবার। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রুপ মানে ব্যঙ্গ করছিল। কাকে? আফ্রিকার সেই ভয়কে যেন সে ব্যঙ্গ করছিল। আফ্রিকার সেই অরণ্যময় পরিস্থিতিকে যেন আফ্রিকাই ব্যঙ্গ করছিল বিরূপের ছদ্মবেশে, মানে কুরূপ নিয়ে এরকম কোনো ছদ্মবেশ ধারণ করে। সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। সংখ্যা মানে ভয়, যেন আফ্রিকা তার ভয়কে হার মানাতে চাচ্ছিল, আর নিজেকে এমন কর্কশ করলো, এমন উগ্র করলো, যেমন সমস্ত বিভীষিকা, সমস্ত ভয় যেন প্রচণ্ড মহিমায় উঠে যায়। তাণ্ডবের দুন্ধুবি নিনাদে মানে ধ্বংসের দুন্ধুবি, নিনাদ মানে এখানে হচ্ছে যুদ্ধের যন্ত্র, মানে যুদ্ধের বাদ্যযন্ত্র। যুদ্ধ শুরুর আগে যে বাদ্যযন্ত্র বাজানো হয় সেটাই দুন্ধুবি নিনাদ, যেন ধ্বংস আসবে তার বাজনা বাজাচ্ছেন। হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলেছে কেন? এই লাইন থেকে প্রশ্ন হয়। ছায়াবৃতা অর্থাৎ তার মধ্যে কোনো আলো যেতে পারে না, চারিদিকে নিবিড় হয়ে থাকে, চারিদিক ঘন গাছপালার অন্ধকারে নিমজ্জিত, তাই সেখানে কোনো আলো যায় না, তাই ছায়াবৃতা বলেছে। কালো ঘোমটার নিচে সেই অন্ধকারের মধ্যে অপরিচিত ছিল তোমার মানব রূপ। তো আফ্রিকার সেখানে আলো প্রবেশ করে না, সেখানে কালো ঘোমটা তো হবেই, অন্ধকার তো বিরাজ করবেই। সেই কালো ঘোমটার নিচে যেন অপরিচিত ছিল তার মানব রূপ, তার যে একটা রূপ আছে সেই রূপ যেন অপরিচিত ছিল। উপেক্ষার আবিল দৃষ্টিতে, অর্থাৎ উপেক্ষার অস্বচ্ছ দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো সেই সাম্রাজ্যবাদী বর্বর শক্তি আফ্রিকার উপর অত্যাচার করার জন্য, আফ্রিকার সম্পদ লুট করে নেওয়ার জন্য লোহার হাতকড়ি নিয়ে হাজির হয়েছে। আর যারা লোহার হাতকড়ি নিয়ে এসেছে, ওই অসভ্য বর্বর জাত, তাদের নখ এতটাই তীক্ষ্ণ, তাদের নখ এতটাই তীক্ষ্ণ যে আফ্রিকায় বসবাসরত যে নেকড়েদের যে নখ হয় তার থেকেও অধিক তীক্ষ্ণ। যারা এসেছে সেই বর্বর সাম্রাজ্যবাদীরা যারা এসেছে, এলো মানুষ ধরার দল। লাইন থেকে প্রশ্ন হয়, মানুষ ধরার দল কারা? সেই সাম্রাজ্যবাদী বর্বর জাত। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, মানে আফ্রিকা সূর্যহারা অরণ্যের চেয়ে, মানে আফ্রিকার মধ্যে তো সূর্যের আলো প্রবেশ করতে পারে না,
তাই যেন সে চিরকালের জন্য সূর্যকে হারিয়ে ফেলেছে। সূর্যকে হারিয়ে আফ্রিকার যে অন্ধকার বিরাজ করে, যে অন্ধকার, যে গাঢ়তম অন্ধকার, তার থেকেও অধিক অন্ধকারে গর্ভ অনুভব করছে। তাই সেই যে অন্ধকার, আফ্রিকার যে অন্ধকার, তার থেকেও অধিকতম অন্ধকারে তারা যেন গর্বে অন্ধ হয়ে গিয়েছে। সাম্রাজ্যবাদী শক্তি, সভ্যের বর্বর লোভ, যারা সভ্য ছিল, ওরা তো সভ্য ভদ্র, তাদের যে বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্য জাতি, ইউরোপীয় জাতি তো সভ্য জাতি, তারা এমন করলো এই যে লোভ তাদের এমন জায়গায় নিয়ে গেল যে তাদের নির্লজ্জ লজ্জাহীন যে অমানুষতা, মানে অমানবিক আচরণ, পশুরূপ আচরণ যেন দেখিয়ে দিল সবার সামনে সেই বর্বর জাতি। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, মানে তাদের অত্যাচারে, তাদের শোষণে আফ্রিকা যেন অত্যাচারিত হলো। তখন আফ্রিকার কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মানুষ তথা সমগ্র আফ্রিকা যেন কাঁদতে কাঁদতে সমস্ত বনের পথকে ভিজিয়ে দিল তাদের অশ্রু জলে। তাই বলছে, পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। পঙ্কিল মানে কাদাময় হয়ে গেল, ধুলো আর সেই কান্না মিশে গিয়ে রক্তে আর অশ্রুতে, রক্ত এবং কান্নার সাথে মিশে গিয়ে ধুলো যেন কাদাময়, সেই পথ যেন কাদাময় হয়ে উঠল। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায়, দস্যু কারা? সেই সাম্রাজ্যবাদী ইউরোপীয় জাত, তারা যেন দস্যু হয়ে এসেছে। তাদের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, অর্থাৎ কুৎসিত সেই কাদার পিণ্ডটা রয়েছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার যে ইতিহাস ছিল, আফ্রিকার সেই প্রাচীন ইতিহাসের মধ্যে, সেই অপমানিত ইতিহাসের মধ্যে, কেন অপমানিত বলা হয়েছে? কারণ আফ্রিকা স্রষ্টার অধৈর্যে তৈরি হয়েছিল, তার ইতিহাস যেন অপমানিত ছিল। সেই ইতিহাসের মধ্যে যেন চিরচিহ্ন দিয়ে গেল কারা? সেই সাম্রাজ্যবাদী বর্বর জাত। তারা যেন চিরকালের মতো চিহ্ন রেখে গেল, তাদের ইতিহাসকে অপমানিত করে দিয়ে গেল। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, দেখো, যখন আফ্রিকা অত্যাচারিত হচ্ছে, যখন আফ্রিকা শোষিত হচ্ছে সেই সাম্রাজ্যবাদী বর্বর শক্তির ধারা, সেই মুহূর্তে সাম্রাজ্যবাদীদের আশ্রয়, যে সাম্রাজ্যবাদীদের ভূখণ্ড, সেখানে কি চলছে? সাম্রাজ্যবাদীরা যেখানে থাকতেন সেখানে দেখো, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, তাদের পাড়ায় পাড়ায় মানে তাদের বাসযোগ্য ভূমিতে, অর্থাৎ তাদের সাম্রাজ্যবাদীদের বাসযোগ্য ভূমিতে সমুদ্র পাড়ে মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল, মানে পুজো হচ্ছিল। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। যখন আফ্রিকা অত্যাচারিত হচ্ছে, যখন আফ্রিকা লুণ্ঠিত হচ্ছে, যখন আফ্রিকার অশ্রুময় কান্না যখন ছড়িয়ে পড়ছে চারিদিকে, সেই মুহূর্তে এই সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় যেন মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল। সকাল সন্ধ্যায়, মানে সকালে সন্ধ্যায় দয়াময় দেবতা, অর্থাৎ দেবতার নামে যেন পুজো হচ্ছিল, আর শিশুরা নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল। শিশুরা নিশ্চিন্তে যখন মায়ের কোলে খেলছে, আফ্রিকা তখন অত্যাচারিত হচ্ছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, অর্থাৎ কবি, সেখানের কবি যেন বসে বসে তার গানের মাধ্যমে সুন্দরের আরাধনা করছেন, সুন্দরের পূজা করছেন। আর যখন পশ্চিম দিগন্ত, এখানে আফ্রিকার কথা বলা হয়েছে, যে আফ্রিকার যখন পশ্চিম দিকে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, মানে আফ্রিকা অত্যাচারিত হয়েছে, আফ্রিকা লুণ্ঠিত হয়েছে, এর মতো পরিস্থিতিতে সেই সন্ধে যখন ঝড়ময় বাতাসের রুদ্ধশ্বাস, শ্বাস নেওয়ার মতো অবস্থায় নেই, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, মানে আফ্রিকাকে লুটপাট করে, আফ্রিকার উপর অত্যাচার করে, আফ্রিকার সম্পদ শুষে নিয়ে, যখন ওই গুপ্ত গহ্বর, মানে আফ্রিকাকে বলা হয়েছে সেই গুপ্ত গহ্বর থেকে পশুরা, মানে সাম্রাজ্যবাদী সেই শক্তি যখন সমস্ত কিছু নিয়ে বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। যখন বেরিয়ে আসলো, একটা অশুভ ধ্বনি করলো, আওয়াজ করলো, আর দিনের শেষ ঘোষণা করে দিল যে সব নিয়ে এনেছে। আফ্রিকাকে ছাড়খাড় করে দিয়ে লুটে নিয়ে
সব নিয়ে চলে গেছে, দিনের শেষ হয়ে গেল। এসো যুগান্তরের কবি। এই কটা লাইনের মধ্য দিয়ে কবি আফ্রিকার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন লাস্টের এই কটা লাইনের মাধ্যমে। এসো যুগান্তরের কবি, যুগ আবর্তনের যে কবি তাকে ডাকছে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে এই যে সন্ধ্যাটা এসেছে, এই সন্ধ্যার শেষ কিরণময় অবস্থায় দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এখানে আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে। মানহারা কেন বলেছে? সে তার সম্মান হারিয়ে ফেলেছে, সে তার মান হারিয়ে ফেলেছে, কারণ সে অত্যাচারিত, সে শোষিত, সে লাঞ্ছিত। ওই মানবীর দ্বারে গিয়ে দাঁড়াও যুগান্তরের কবি, বলো ক্ষমা করো, আর আফ্রিকার কাছে ক্ষমা চাও, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্য সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। হিংস্র প্রলাপ মানে অর্থাৎ যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে, যেভাবে তাকে লুণ্ঠন করা হয়েছে, সেই অর্থহীন বক্তব্যের মধ্যেও এটা যেন তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী হয়ে ওঠে। অর্থাৎ ক্ষমা এমনই জিনিস, ক্ষমার বাণী শ্রেষ্ঠ বাণী, ক্ষমার ধারা সব কিছু ভুলিয়ে দেওয়া যায়। ক্ষমা করো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কারণ এই ক্ষমা করো দিয়ে কবি বোঝাতে চেয়েছেন, কবি তো মানবতাবাদী কবি। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন যে হিংসা দিয়ে কখনো হিংসাকে জয় করা যায় না। তাই ক্ষমা করো এই বিশুদ্ধ উচ্চারণের মধ্য দিয়ে ক্ষমার মহিমা প্রচার করে তিনি তাকে সভ্যতার পুণ্যবাণী করতে চেয়েছেন। ক্ষমার মাধ্যমে সমস্ত কিছুকে মাপ করে দেওয়া যায়, কারণ তারা যে আফ্রিকাকে অত্যাচারিত লুণ্ঠিত করে দিয়ে গেল, তার একমাত্র উপায় এখন ক্ষমা করো এবং সেই মানহারা মানবীর পাশে গিয়ে দাঁড়ানো। হ্যালো স্টুডেন্টস, কবিতাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পরবর্তী আলোচনা যাতে সহজেই তোমার কাছে পৌঁছায়।